গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের যে প্র্যাকটিক্যালটা আমি করাচ্ছি সেটা হচ্ছে কন্ডাক্টমেট্রিক টাইট্রেশন অফ HCl উইথ NaOH সলিউশন। তো আমরা সকলেই প্রত্যেকে টাইট্রেশন করেছি। বেসিক্যালি এটা একটা টাইট্রেশন প্রসেস যেখানে আমরা কিন্তু ইন্ডিকেটর ইউজ করছি। তো আমরা এই ইন্ডিকেটর বাদ দিয়ে টাইট্রেশন প্রসেস কিভাবে সম্পন্ন করবো, তার জন্য আমাদের কন্ডাক্টোমেট্রিক একটা সেল রয়েছে। সেই কন্ডাক্টোমেট্রিক সেলের দ্বারা আমরা কি করবো, আমরা টাইট্রেশনটা পারফর্ম করবো। এখন প্রথমে জানতে হবে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন, কন্ডাক্টোমেট্রি বা কন্ডাক্ট্যান্স জিনিসটা কি। অ্যাকচুয়ালি কন্ডাক্ট্যান্স হচ্ছে কি না, মোবিলিটি অফ আয়ন। মোবিলিটি কি জিনিসটা না, একটা আয়ন সলিউশনের মধ্যে কতটা ছুটতে পারে, দৌড়তে পারে, কতটা মুভ করতে পারে, দিস ইজ দ্য মোবিলিটি অফ আয়ন। সেই মোবিলিটি অফ আয়নটাকে মেজার করার জন্য আমরা করছি কি না, মোবিলিটি অফ আয়নটাকে মেজার করার জন্য আমরা এখানে যে আয়নগুলো রয়েছে তার কন্ডাক্টেন্স মেজার করছি এবং কন্ডাক্টেন্স মেজার করে সেখান থেকে আমরা টাইট্রেশনের এন্ড পয়েন্ট পাচ্ছি এবং সেখান থেকে আমরা ভ্যালুগুলো পাচ্ছি। বেসিক্যালি এই প্রসেসটা তিনটে পার্টে আমরা ভাগ করি। নাম্বার 1 হচ্ছে থিওরি পোর্শন, নাম্বার 2 হচ্ছে প্র্যাকটিক্যাল পোর্শন, নাম্বার 3 হচ্ছে কি না ক্যালকুলেশন পোর্শন। তো প্রথমেই আমরা অ্যাসিড এবং বেস নিয়েছি এবং অ্যাসিড বেস রিঅ্যাকশন করে সল্ট এবং ওয়াটার তৈরি হয়েছে। এটাকে আমি একটু ভেঙে লিখেছি। HCl ভেঙে H প্লাস Cl মাইনাস তৈরি হয়েছে, NaOH ভেঙে Na প্লাস OH মাইনাস তৈরি হয়েছে। তারপরে তারা জয়েন্ট হয়ে Na প্লাস Cl মাইনাস সঙ্গে ওয়াটার তৈরি হয়েছে। ডিউ টু ল্যাক অফ ডিসোসিয়েশন অফ ডিউ টু ভেরি পুয়ার ডিসোসিয়েশন অফ ওয়াটার, সো ওয়াটার মলিকুল ইজ কম্বাইন্ড ফর্ম। তো ওয়াটার মলিকুলটাকে আমি ভাঙিয়ে নিই, H2O অবস্থাতেই লিখেছি। তো এক্ষেত্রে কি করতে হবে না, এক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের থিওরিটা জেনে নিতে হবে। থিওরিটা কি অ্যাকচুয়ালি কি হয় না, আমরা একটা মানে HCl যদি সলিউশন বানাই সেখানে H প্লাস এর পরিমাণটা বেশি থাকে। একটা আমি বিকার নিয়েছি, এই বিকারের মধ্যে ধরো HCl সলিউশন রয়েছে, HCl সলিউশন মানে এর মধ্যে প্রচুর পরিমাণে H প্লাস আয়ন আছে। H প্লাস আয়ন থাকা মানে কি হচ্ছে না, H প্লাস থাকা আয়ন মানে এই H প্লাস আয়নের মোবিলিটি সব থেকে বেশি, মানে এর মুভমেন্ট করার দৌড়ানোর ক্ষমতা সব থেকে বেশি হওয়ার জন্য একে বলি আমরা কি না এর কন্ডাক্টেন্স সব থেকে বেশি। এবং সেই কন্ডাক্টেন্স বেশি হওয়ার দরুন এর কি হয় না, একটা হাই রেঞ্জের কন্ডাক্টেন্স থাকে। এরপরে যখন এর সঙ্গে আমরা NaOH অ্যাড করছি তখন কি হচ্ছে, Na প্লাসটা H প্লাসকে সরিয়ে দিচ্ছে এবং এই Na প্লাস কি হচ্ছে না, Na প্লাসের কন্ডাক্টেন্স খুবই কম, মোবিলিটি খুবই কম, যার দরুন কি হয় না তোমার হচ্ছে Na প্লাসের যে কন্ডাক্টেন্সের যে কন্ডাক্টেন্স কম দেখাচ্ছে, সেই কারণের জন্য কি হয় না আস্তে আস্তে H প্লাসের যে কন্ডাক্টেন্স ভ্যালু ছিল সেই ভ্যালু থেকে আস্তে আস্তে ভ্যালুটা নিচের দিকে নামতে থাকে। নামতে যখন সমস্ত H প্লাসটা আউট হয়ে যায় তখন কি হয় না একটা মিনিমাম ভ্যালুতে দাঁড়ায়। তখন কি হয়, পুরোটা NaCl এ কনভার্ট হয়ে গেছে। এরপরে তুমি যদি এক্সট্রা করে NaOH দাও সেক্ষেত্রে কি হবে, OH মাইনাসের কি হয় না কন্ডাক্টেন্স অনেক বেশি। সেই কারণের জন্য কি হয় না সেই লোয়ার ভ্যালু থেকে আস্তে আস্তে আবার কন্ডাক্টেন্স উপরের দিকে উঠতে শুরু করে। তো এইভাবে আমরা কি করি না, এইভাবে আমরা আমাদেরকে দেখে নিতে হয় যে কিভাবে কন্ডাক্টেন্স আস্তে আস্তে কমছে, তারপরে আস্তে আস্তে বাড়ছে। যেহেতু প্রথমে সলিউশন মানে বিকারের মধ্যে যে বিকারে নেব সেখানে H প্লাস এর কনসেন্ট্রেশন অনেকটাই ছিল, সেই জন্য কন্ডাক্টেন্স একটা হাই রেঞ্জে ছিল। তারপরে আস্তে আস্তে NaOH দেওয়ার সঙ্গে সঙ্গে H প্লাস ডিসপ্লেস হয়, NaOH ঢুকছে, NaOH এর Na প্লাস ঢুকছে। Na প্লাসের যেহেতু কন্ডাক্টেন্স কম সেহেতু আস্তে আস্তে কন্ডাক্টেন্স নামছে। নামার পর একটা সময় কি হবে, NaCl পুরোটা তৈরি হয়ে গেল। এরপরে এক্সট্রা করে তুমি যদি আবার NaOH দাও তাহলে সেক্ষেত্রে কি হবে না তোমার OH মাইনাসের কনসেন্ট্রেশন বাড়বে, সেক্ষেত্রে আস্তে আস্তে আবার কন্ডাক্টেন্স বাড়তে থাকবে, কারণ OH মাইনাসের মানে কন্ডাক্টেন্স অনেক বেশি। ঠিক আছে, তো এইভাবে আমরা পারফর্ম করবো, এটাই হচ্ছে মেনলি থিওরি। তো এই যে এই থিওরিতে আমরা বেস করে আমরা এগোবো।
অ্যাকচুয়ালি যখন এইচ প্লাসের কন্ডাক্ট্যান্স আস্তে আস্তে কমে, দ্যাট মিনস এইচ প্লাসের কনসেন্ট্রেশন কমছে, মানে কন্ডাক্ট্যান্স কমছে, আস্তে আস্তে কমতে কমতে যখন লোয়ার ভ্যালু আসে, লোয়ার ভ্যালুতে আসার পর আস্তে 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 বাড়তে থাকে। যেই লোয়ার ভ্যালু থেকে বাড়তে শুরু করবে সেই লোয়ার ভ্যালুটাই হচ্ছে এই কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনের এন্ড পয়েন্ট, এবং সেই পয়েন্টটাকে আমাদের গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখাতে হবে। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো এর জন্য আমাদের প্র্যাকটিক্যালের জন্য, এই প্র্যাকটিক্যালটা পারফর্ম করার জন্য কি কি আমাদের সলিউশন নিয়ে নিতে হবে না, এর জন্য আমাদের দরকার 4 ধরনের সলিউশন আমরা নেব। কি কি 4 ধরনের সলিউশন না, নাম্বার 1 নেব আমরা N/10 NaOH solution নেব, নাম্বার 1। নাম্বার 2, then N/10 HCl solution. Next, N/10 oxalic acid solution. Last, আমরা next 4th আমরা নেব N/10 KCl solution. So firstly we can prepare this type of 4 solution, then we clearly perform the practical. এখন NaOH HCl এর কথা বুঝলাম, অক্সালিক অ্যাসিড কেন তৈরি করতে হচ্ছে না, অক্সালিক অ্যাসিড তৈরি করার দরকার হচ্ছে কেন, NaOH HCl এরা দুজনেই হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এই দুজনে যদি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হয়ে থাকে, তার মধ্যে একজনকে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে। কাকে স্ট্যান্ডার্ডাইজ করবো না, NaOH কে স্ট্যান্ডার্ডাইজ করবো। এই NaOH কে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমাদের দরকার স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন। এই স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশনটা আমরা বানিয়েছি 250 ml। বানানোর পর এটা দ্বারা NaOH কে নরমালি টাইট্রেশন করবো উইথ ফেনোলাফথেলিন ইন্ডিকেটর। করার পর সেখান থেকে NaOH এর এক্সাক্ট কনসেন্ট্রেশনটা বের করবো নরমালিতে। বের করার পর এটাকে আবার স্ট্যান্ডার্ড ধরে এর টাইট্রেশন করে এর স্ট্রেংথটা বের করবো। কি বললাম বুঝো? দিস ইজ দ্য প্রাইমারি স্ট্যান্ডার্ড, this is the secondary standard NaOH. Firstly, oxalic acid are used, oxalic acid is used to standardize NaOH solution, because NaOH solution is the secondary standard solution. Then we find the value of NaOH solution concentration. Then by use this solution, NaOH solution, we can find out the actual concentration of this. This is the practical, and this performed in the graphical representation. So let us see the practical form. Now come to the practical session. This is the conductometric cell, and this is the conductivity meter. This is the conductometric cell. This now emerge in distilled water. Distilled water আমরা সেলটাকে ডুবিয়ে রেখেছি প্রথমে নরমাল কন্ডিশনে নিয়ে আসার জন্য। ফার্স্টলি আমাদের এই যে কন্ডাক্টোমেট্রি মিটার রয়েছে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে বাই N/10 KCl সলিউশন দিয়ে। তো আমরা আগে থেকেই এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে রেখেছি KCl সলিউশন দিয়ে। সলিউশনটা তৈরি করেছি, দেখতেই পাচ্ছ KCl সলিউশন। এখানে আমাদের KCl সলিউশনটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে গেলে আমাদের স্ট্যান্ডার্ড KCl ভ্যালু, কন্ডাক্ট্যান্সের ভ্যালু দেওয়া রয়েছে মিলিসিমেন্সে, সেটা আমাদের করে রাখতে হবে। করে রাখার পর সেই ভ্যালুতে আমাদের স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। যদি সেই ভ্যালুটা না আসে, পেছনে একটা নব রয়েছে, সেই নব দিয়ে আমাদের ঠিক করে নিতে হবে। তো এখানে প্রথম যে 3টে নব দেওয়া রয়েছে, প্রথমটা টেম্পারেচারের নব, টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করার নব, তারপরে টেম্পারেচারটা দেখার নব, আজকে টেম্পারেচারটা কত রয়েছে, যদি ঠিক দেখায় ঠিক আছে, যদি না দেখায় তাহলে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে সেখানে নর্মাল কন্ডিশন একটা 25 ডিগ্রি কন্ডিশনে রয়েছে, আর এখানে মিলিসিমেন্সের রেঞ্জ রয়েছে। তুমি কোন মিলিসিমেন্সে তুমি দেখতে চাও সেই রেঞ্জটা এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে আমাদের যখন KCl
HCl এর আমরা দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করব, তখন 20 মিলিসিমেন্সে আমরা স্ট্যান্ডার্ডাইজ করব। তার আগে আমাদের আজকে টেম্পারেচারটা দেখে নিতে হবে। দেখে নিই আজকে টেম্পারেচার কত। আজকে টেম্পারেচার 31 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। আজকে নর্মাল টেম্পারেচারও 31 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই আমাদের এটা চেঞ্জ করার দরকার নেই। আমরা KCl এর সলিউশন দিয়ে এটাকে সেট করে রেখেছি আগে থেকেই, শুধু আমরা প্র্যাকটিক্যালটা এখানে রান করাবো। আমরা এখানে ডিস্টিল ওয়াটার রয়েছে, ডিস্টিল ওয়াটারটাকে আমরা সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আমরা HCl সলিউশন দেবো। আমরা এখানে 25 ml HCl সলিউশন নিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আমরা 25 ml HCl সলিউশন নিচ্ছি, নিয়ে তার ভ্যালুটা কত হচ্ছে আমরা দেখবো। আমরা কন্ডাক্ট্যান্সে চালিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ভ্যালু দাঁড়াচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 35 মিলিসিমেন্স দাঁড়িয়েছে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভালো করে এটাকে নাড়িয়ে দেবে, তাহলে বোঝা যাবে যে কত ভ্যালু এখানে রয়েছে। তো এখন দেখতেই পাচ্ছ ভ্যালুটা 37-এ গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ডিস্টিল ওয়াটারটাকে এখানে সরিয়ে রাখলাম দেখার সুবিধার জন্য। 37 মিলিসিমেন্স দেখতেই পাচ্ছি আমরা। রেঞ্জটা আমরা 200 মিলিসিমেন্সে লক করে দিয়েছি। এবার আমরা করবো কি, আস্তে আস্তে কি দেবো না NaOH সলিউশন দেবো। থিওরি পোর্শনে আমি বলেছিলাম যে প্রথমে HCl যেহেতু রয়েছে, H+ এর হাই কনসেন্ট্রেশনের জন্য কন্ডাক্ট্যান্স হাই দেখাচ্ছে 37। এবার আস্তে আস্তে NaOH অ্যাড করলে তার পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। দেখো দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমরা প্রত্যেক 20 ড্রপ অ্যাড করব। অ্যাড করার পর কত ভ্যালু দেখাচ্ছে আমরা সেটা দেখে নেব। অ্যাড করছি NaOH, বুলেট থেকে অ্যাড করছি। এবং NaOH-টাকে অলরেডি আমরা স্ট্যান্ডার্ডাইজ করে রেখেছি, যেটা আমি তোমাদের থিওরিতে বলেছিলাম। কারণ NaOH-টা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তাই তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করে রেখেছি। তাহলে প্রথমে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, প্রথম 20 ড্রপে প্রথমে দাঁড়িয়েছিল 0 ভ্যালুতে দাঁড়িয়েছিল 37, এখন দাঁড়িয়েছে 20 ড্রপে কত না 30। ঠিক আছে, এরপরে আবার 20 ড্রপ অ্যাড করবো, টোটাল হবে 40 ড্রপস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20। তাহলে কত ভ্যালু দাঁড়াচ্ছে 24, 40 ড্রপে দাঁড়াচ্ছে 24। আবার আমরা অ্যাড করব বুলেট থেকে NaOH। পরপর ভ্যালু কমছে, থিওরি অনুযায়ী পরপর ভ্যালু কমছে, সাব ডিক্রিজ করছে। 2, 3, 4, 5, 6, 7। ভালো করে চেক করে নেব। ভ্যালু দাঁড়িয়েছে 19-এ, 60 ড্রপে ভ্যালু 19-এ দাঁড়িয়েছে। যতক্ষণ না ভ্যালু কমতে কমতে হঠাৎ করে ইনক্রিজ করছে, ততক্ষণ কিন্তু আমাদের এভাবে 20 ড্রপস করে ফেলে যেতে হবে। আমরা চেক করে দেবো। ভ্যালু দাঁড়িয়েছে 14-এ, 80 ড্রপে 14-এ। আবার 20 ড্রপ আমি অ্যাড করবো, টোটাল হবে 100 ড্রপস।
ভ্যালু দাঁড়িয়েছে 10-এ, 100 ড্রপসে ভ্যালু দাঁড়িয়েছে 10-এ। আবার 20 ড্রপস দেবো। আবার আমার 20 ড্রপ অ্যাড হয়ে গেছে। আবার আমাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখো ভ্যালুটা 10 ছিল, সেখান থেকে 12 হয়েছে 120 ড্রপসে, তার মানে ভ্যালুটা ইনক্রিজ করছে, 12 হয়েছে। তো আগের যে পয়েন্টটা ছিল দিস ইজ দ্য এন্ড পয়েন্ট, বুঝতেই পারছো ওখান থেকে এন্ড পয়েন্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমি যেহেতু ভ্যালুটা বাড়ছে আর 2 থেকে 3 বার নেব। ভ্যালু দাঁড়িয়ে গেছে 14-এ। আর একবার লাস্ট বার। তো আমরা লাস্ট ভ্যালু নিয়ে নিয়েছি, লাস্ট 20 ড্রপস নিয়ে নিয়েছি। কতটা ইনক্রিজ করলো দেখতে পাচ্ছ একটা জিনিস, যে হারে যে সার্ভ হারে কমছিল কিন্তু সেই সার্ভ ভাবে বাড়ছে না, মোটামুটি ভাবে বাড়ছে। ভ্যালুটা কত দাঁড়িয়েছে না 160 ড্রপে লাস্ট দাঁড়িয়েছে 70। অ্যান্ড এখানে তুমি যত আস্তে আস্তে ঢালতে থাকবে ওটা আস্তে আস্তে বাড়বে। তো আমরা এখানেই প্র্যাকটিক্যাল পোর্শনটা এন্ড করছি। এরপরে যে ভ্যালুগুলো আমরা ড্রপসের এগেনস্টে পেলাম, সেই ড্রপসের এগেনস্টে সেই ভ্যালুগুলোকে এবার আমরা গ্রাফিক্যাল প্লট করব এবং সেখান থেকে আমরা এন্ড পয়েন্টটা ধরবো এবং এন্ড পয়েন্ট থেকে আমরা দেখে নেব যে কতটা এনএওএইচ আমাদের খরচা হয়েছে, সেই এনএওএইচ এর পরিমাণ দিয়ে আমরা এইচসিএল এর স্ট্রেন্থটা বের করব। ঠিক আছে, তো এখানে প্র্যাকটিক্যাল সেশন এন্ড করছি। এরপরে আমরা চলে যাব ক্যালকুলেশন পোর্শন। ওকে, চলে আসছি ক্যালকুলেশন পোর্শনে। তোমাদের প্র্যাকটিক্যালটা যখন শুরু করেছিলাম, থিওরিটা যখন বোঝাচ্ছিলাম, তখন বলেছিলাম যে প্র্যাকটিক্যালটার হচ্ছে 3টে পোর্শন। প্রথমে হচ্ছে থিওরিটিক্যাল পোর্শন, তারপরে প্র্যাকটিক্যাল পোর্শন, তারপরে ক্যালকুলেশন পোর্শন। আমরা অলরেডি প্রথম দুটো পোর্শন এন্ড করেছি। থিওরিটিক্যাল পোর্শনটা, থিওরিটা তোমরা বুঝেছো, তারপরে আমরা প্র্যাকটিক্যাল করেছি। প্র্যাকটিক্যালের পর আমরা চলে আসছি ক্যালকুলেশন পোর্শনে। ক্যালকুলেশন পোর্শনে প্রথমে আমাদের দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে। আগে আমরা যে এনএওএইচ এর স্ট্যান্ডার্ডাইজেশন করেছি অক্সালিক অ্যাসিড দিয়ে, তার এনএওএইচ এর এক্সাক্ট স্ট্রেংথটা বের করতে হবে। কারণ তোমরা জানো এনএওএইচ হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তাই কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড দিয়ে আমাদের তাকে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে। নর্মাল টাইট্রেশন আমরা করেছি অক্সালিক অ্যাসিড দ্বারা, এখানে ইউজ করেছি ফেনোলফথ্যালিন ইন্ডিকেটর। ট্রাইটেশন করেছি, ট্রাইটেশনে 3বার ট্রাইটেশন করেছি, প্রত্যেকবার 10 ml করে এনএওএইচ পিপেট আউট করেছি। করার পর ফেনোলফথ্যালিন দিয়ে ট্রাইটেশন করেছি আপ টু যতক্ষণ না কালারলেস হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি ভ্যালুটা ইনিশিয়াল বুলেট রিডিং আমি ইনিশিয়াল দিয়েছি, ফাইনালও দিয়েছি, সেখান থেকে আমরা ডিফারেন্স পেয়েছি, মিন পেয়েছি। তো এখান থেকে আমরা এনএওএইচের যে স্ট্যান্ডার্ড ভ্যালু, আমরা স্ট্যান্ডার্ড ভ্যালুটা এনএওএইচের যে স্ট্যান্ডার্ডাইজেশনের ফলে যে তার যে স্ট্রেংথটা কত আমরা এখান থেকে পেয়ে যাব, সেক্ষেত্রে আমরা ইউজ করব যে নর্মাল রিলেশন V1S1 = V2S2. We know that V1 and V2 already show here the volume of oxalic acid solution V1 and volume of NaOH solution V2. V1 is 39.4 ml and NaOH solution V2 is equal to 10 ml, और oxalic acid V1 39.4 ml
and the strength of oxalic acid S1 is equal to n by 10. N indicate the normality, n by 10, and we can find out the strength of NaOH solution by the following relation take key. Now V1 S1 is equal to V2 S2. From this relation we can calculate S2, which is 3.94 n by 10. So this is the strength of NaOH after standardization. We can use it for the conductometric titration with HCl. Next, we can titrate HCl with NaOH solution using conductometric cell. Here we can take 25 ml HCl solution and add periodically 20 drops of NaOH solution and measure the conductance measure the conductance in ms, and that means millisiemens value. Here you see that value gradually decrease from 37, 30, 24, 19, 14, 10, then it increase after 10, then it is 12, 14, 17. Actually the concentration of H plus solution at the beginning is very high, so the mobility, the conductance of the solution is very high, that is 37. Then it is decreased up to the 100 drops, and then it is increased to the 17 value. Then this value we can plot a graph against these two information. One is the drops of NaOH solution and other is the conductance. Then we see the graph. Now you see the graph. Here the x-axis contain number of drops of NaOH, and the y-axis contain the conductance value. Here in graph 5 in y-axis, each 5 small division take 1 millisiemens, and x-axis we can take 20 small division is equal to 20 drops. From this we get this V type of graph, V shape graph. Here the value decrease first time, then it is increase. Here an important information is that here the value of the conductance decrease stiffly, but increase the value is very flat. Here the cutting point, and it is the end point. We can calculate the value. Here we this point join to this axis and calculate the number of small division. That means this is 80 and this is 90 and this is 91, and 91 drops of NaOH required to neutralize HCl. So the 91 drops is equal to how much ml of NaOH, then we calculate. Next, we know that 20 drops of NaOH is equal to 1 ml. 20 drops of NaOH is equal to 1 ml, and then 91 drops from the graph, that is 4.5 ml. Then V1 is the volume of HCl, this is 25 ml. V2 is the volume of NaOH, that is 4.5 ml. S2 is the strength of NaOH, we got it 3.94 n by 10. Then we can find out the S1 is the strength of HCl from this relation V1 S1 is equal to V2 S2, that is S1 is equal to 0.07 normal. So this is the conductometric titration of HCl with NaOH.
এটা তোমাদের আমি দেখালাম কিভাবে HCl এর এগেনস্টে NaOH দিয়ে টাইট্রেশন করা যায় উইদাউট ইন্ডিকেটর, দ্যাট মিনস কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন দ্বারা। তো আমরা এখানে HCl এর স্ট্রেংথটা পেয়ে গেছি। তোমাদের এটাই লাস্ট প্র্যাকটিক্যাল ছিল, এই প্র্যাকটিক্যালটাই তোমাদের বাকি ছিল। তো এই প্র্যাকটিক্যালটা তোমাদের দেখিয়ে দিলাম, ভালো করে দেখে নাও। খুব সুন্দর একটা প্র্যাকটিক্যাল, কিভাবে টাইট্রেশন ছাড়াও আমরা এন্ড পয়েন্টটা নির্ণয় করতে পারি, কিভাবে আমরা টাইট্রেশন ছাড়াও এন্ড পয়েন্টটাকে আমরা বের করতে পারি। দিস ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং ওয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো করে দেখলে বুঝতেও পারবে। তো এখানে শেষ করছি, ভালো করে প্র্যাকটিক্যালটা দেখে নাও। যদি কোনো জায়গায় অসুবিধে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। থ্যাংক ইউ।